নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন বঙ্গবাসী পডকাস্ট। আজকে আমাদের সাথে গেস্ট অবন্তিকা দি। তোমার নমস্কার। দির সাথে অনেক আগেই আলাপ আমার, তো দিদিকে জানতেও আপনারা দর্শকরাও বঙ্গবাসী পডকাস্টে যারা দর্শক দেখছেন ইয়া আগেও ভবিষ্যতেও আপনারা দেখবেন, আপনাদের ভালোবাসা আবার আমি যাতে অবন্তিকা দিকে পাশে পাই পরের এপিসোডেও। প্রথমত আমার বঙ্গবাসী পডকাস্টে স্বাগত, আমাদের দর্শকদেরও। দিদি, তোমার এই যে পরিচয় ইয়া এখানে যে সমাজে যে তোমার যে আইডেন্টিটি, এইটা নিয়ে তোমার মুভমেন্ট কীভাবে শুরু হয়? মানে যে সময় জন্মগ্রহণ করেছি সেই সময় ট্রান্সজেন্ডার বলে কোনো ব্যাপার ছিল। সেই সময় হিজড়ে বলতে তারা বুঝতো যে কিছু অছুত মানুষ যারা ট্রেনে বাসে টাকা তুলতো, সিগনালে টাকা তুলতো, আর বাচ্চা নাচাবার সময় তাদেরকে দেখা যেত, বেসিক্যালি নাচ গান করতো। তো সেই জায়গা থেকে ওই সময় থেকে লড়াই করে উঠে আসা একটা যে স্ট্রাগল লাইফ, সেই স্ট্রাগল লাইফের এক্সাম্পল আমরা সব ভাই। কেউ লড়াই করে পড়াশোনা করেছে, কেউ লড়াই করে জায়গা করেছে, কেউ এখনো স্টিল করে যাচ্ছে সমাজের জন্য। দেখা যায় কতটা এইভাবেই শুরু হলো। এটা যে ইন্সপায়ার হয়ে তুমি যে ঢুকলে মানে এই অ্যাক্টিভিটিসটা করার জন্য, এটা মানে কেন? এটা হঠাৎ এটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। আচ্ছা, আমার মাও প্রচন্ড শ্বশুরবাদ করতে ভালোবাসতো, বাচ্চাদের খাওয়াতে নিয়ে। তাতে হচ্ছে বলতে পারো রক্তের যে একটা থাকে, হ্যাঁ, তার থেকেও বড় কথা হলো লড়াইটা যখন আমি করছি, লড়াইটা কোনো লিঙ্গভিত্তিক হয় না, একটা পুরুষ বা আমি নারীর জন্য করবো বা ট্রান্সের জন্য। আমি মনে করি লড়াইটা সমাজ। এক কাজে মেয়েদেরকেও দাঁড়িয়ে রাখা, আজকে তারা উঠে এসছে এবং সেই নাসার বিজ্ঞানীতেও আমাদের ভারতীয় নারীরা রয়েছে একদম। তো সেই জায়গায় একদিন কোনো না কোনো দিন আমরাও জানি, নিশ্চয়ই সময় না, নিশ্চয়ই লড়াই সব কিছুতেই সময় না। নারীদেরও লেগেছে, আমাদেরও নিশ্চয়ই। এটাই হলো সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জের মুখে কখন পড়তে হয়েছে দিদি? এরকম মানে বিগেস্ট চ্যালেঞ্জেস মানে এমন সিচুয়েশন হয়েছে কখনো লাইফে? চ্যালেঞ্জ যদি তুমি বলো যে প্রতিদিনই একটা চ্যালেঞ্জ, কিন্তু খুব স্পেসিফিক চ্যালেঞ্জ যদি তুমি বলো, আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, সেগুলো একটা চ্যালেঞ্জ। বিকজ সেই সময় অ্যাকসেপ্টেন্সটা অতটা সেই মাত্রাতে ছিল না যে মাত্রায় আমরা এখন কিছুটা মানে 20%। হ্যাঁ, উন্নত আমরা কি হিসাবে বলবো? সেই হিসাবেই তো বলবো যে জেনারেশনের পর আমরা যে ডেভেলপ হচ্ছি সেই হিসাবেই আমরা বলবো যে আধুনিকতা শুধু মানে মোবাইল যুগেই যে শুধু ভালো করা তা নয়, কিন্তু সমাজে দৃষ্টিভঙ্গিটাও আমাদের ঠিক রাখা দরকার। যে সমাজে সবাই আমরা একটা ইকুয়ালি, মানে আমাদের কান্ট্রিও ডেমোক্রেটিক একটা কান্ট্রি, এখানে সবার একটা বলার অধিকার, বলার জায়গা আছে। তো এই লিগাল প্রোটেকশনস কোনো কিছু হয় মানে এই কাজ করতে গিয়ে তো অনেক লিগাল প্রসিডিওরও আপনাদের লিগাল আইনই বেরোয়নি, মানুষের মর্যাদাই করি না, তো আইন কোথা থেকে আসবে? হ্যাঁ, আপনারা আমাদের চলে আছেন। প্রোটেকশন রাইটস আছে, যেটা এবছরে 2014তেও বেরিয়েছিল, আবার রিভাইজ হয়ে আবার বেরিয়েছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো অবধি হয়নি। ওই লই হয়ে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন আনতে গেলে এখন অনেক সময় লাগবে। কারণ আমাদের পশ্চিমবঙ্গ সরকার মানছেই না যে আমরা মানুষের পর্যায়ে করি। এটা একটা সব থেকে বড় কথা, উনি কিছুতেই মানবেন না। না হলে তুমি নিজেই বলো না, আজকে এত পড়াশোনা করেও, শিক্ষিত হয়েও আজকে আমাকে বেকারত্বের মতো ঘুরে বেড়াতে হচ্ছে, কাজের জন্য লোকের বাড়িতে বাড়িতে যেতে হচ্ছে এবং কাজ চাইতেও হচ্ছে। ওই কোনো সময় 200 টাকা, 500 টাকা, 1000 টাকার জন্য কাজ করতে হচ্ছে। কিন্তু
চুরি এটা কি সত্যি আপনার করার জায়গা নয় তো। আজ এত নার্সিং পড়লাম, হ্যাঁ আজ এত ল পড়লাম বা পড়ছি, আগে পড়তে চাইছি, 2বার পাশও করেছি, তাহলে তো কোনো লাভ হচ্ছে না। কেন? সরকার সেই এডুকেশনটা দিতে ব্যর্থ হচ্ছে, বলছে আমাদের নাকি সেই জায়গা নেই, আমাদের নাকি সেই জায়গাটা পাওয়ার অধিকার নেই। তাহলে সুপ্রিম কোর্টে রায়কে অবমাননা করছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার। আমি সেটাই জানতে চাই এই দর্শকের থেকে এবং প্রতিটা মানুষের থেকে, যারা লিগ্যাল প্র্যাকটিশনার হোক কি আদার্স যারা মহামান্য মানুষেরা রয়েছে, যে পশ্চিমবঙ্গ সরকার কি সুপ্রিম কোর্টের ওপরে? আমার এটা একটু জানার, এটা সত্যি মানে বিকজ যেখানে ট্রান্সজেন্ডারদেরকে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে প্রত্যেকটা কাজে দেওয়ার, প্রত্যেকটা কাজ চলার, প্রত্যেকটা জায়গার অধিকার দেওয়ার, সেখানে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু একটাও মানছে না। এবং দ্বিতীয়ত, এই কিছুদিন আগে হাইকোর্টে একটা কেস হয়েছে যে ট্রান্সজেন্ডারে উনি টেট পরীক্ষায় 2বার পাশ করেছেন, কিন্তু ওনাকে চাকরি দেওয়া হয়, ওনাকে বাইরে 4 ঘন্টা বসিয়ে রেখে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তা ইজ দিস নট দ্য ইনহিউম্যানিক অ্যাক্ট? সেখানে কি বলবে? ও তো চাইছে পড়াশোনা করে এগিয়ে দিতে, 100 কিন্তু সেইটাকে দাবিয়ে দেওয়া হচ্ছে। তাহলে কি সমাজ এটাই চাইছে যে তারা বাচ্চা নাচা কি লোকের বাড়িতে ভিক্ষা করুক, কি ট্রেনের বাসে ভিক্ষা করুক? না, ওরা ওইটাই করবে, ওরা এর উপরে উঠতে দেবে। এটাই আমরা কিন্তু মুখোশধারা মানুষ কিছুজন আমাদের সমাজে আছে, সে তো সব জায়গাতে আছে। সেটা নিয়ে এইটা বলতে গেলে তাদের অনেক কথা বেরিয়ে আসবে। এটা আমাদের নিজেদের কমিউনিটিতেও অনেক মানুষ আছে যারা মানে জলের স্রোতে চলতে গিয়ে তারা ভুলে যায় যে আমরা এককালে ভুল করেছি। কেন এই জিনিসটা আমি দেখেছি আজ থেকে অনেক বছর আগে, যখন টলিউডে আমি হেয়ার ড্রেসারে কাজ করতাম। আচ্ছা, সেই সময় অনেক আগের ঘটনা, যখন জন্মভূমি ডিডি মেট্রোতে হতো, আচ্ছা, তখন সাবিত্রী চ্যাটার্জি, হ্যাঁ, তখনকার সময় আমি হেয়ার ড্রেসার ছিলাম। আমার বাবা মারা গেছিল অনেক বাচ্চা বয়সে। আমি শাড়ির দোকানে কাজ করেছি, চপের দোকানেও কাজ করেছি। আমার কাজটা আমার কাছে কোনো ছোট না। আমি জানি যেটা কাজ কোনো ছোট দেবে সেই জিনিসটাতে আমার কোনো লজ্জা 100 কেন? সেই জিনিসটা আমাকে পরনের জামা কাপড় দিচ্ছে, সেই জিনিসটা আমাকে খাবার দিচ্ছে 100 আর আমার জেন্ডার তো আর আমাকে খাবারটা দেখবে না, আমার জেন্ডার তো বলবে না, আমার পেটের খিদেটা তো বলবে না যে তুমি ট্রান্সজেন্ডার, তোমাকে খাবার আমি এমনি দিয়ে দেবো, খিদে পাবো না, খালাতে তো ভাত দেবে না। তো তারপরে হেয়ার ড্রেসারের কাজ শিখে আমি যখন ঢুকি, আমরা ভালোই কাজ করছিলাম, কোনো অসুবিধা ছিল না। টিএমসি আসলো, আসার পরে ওনারা কি মনে হলো আমি জানি না, সবাইকে বার করলো, মানে পুরো আমাদের 35 জনের মতো ভাই বোন ছিল। কেন মেকআপ ইন্ডাস্ট্রি এককালে আমাদেরই রাজত্ব ছিল, কেন আমরাই কাজ করেছিলাম, ওখানে না মেয়েরা ছিল না ছেলেরা ছিল। ছেলেরা কোনোদিন এই মেয়েলি কাজে আসেও। এখন করোনার পর থেকে যখন কাজের লেভেল সবার জায়গা চলে গেছে, সব মেয়েরা, পাড়ার বৌদিরা সব ঢুকে গেল মেকআপ লাইনে, আর ছেলেরাও ঢুকে গেল মেকআপ লাইনে। আমি তো অবাক দেখে, মানে ইন্ডাস্ট্রি কতটা রিফর্ম হচ্ছে এখন। মানে এমন বাজে জায়গায় কলকাতা ইন্ডাস্ট্রি দাঁড়িয়ে গেছে যেখানে মানুষ কাজ তো কি, যারা আমাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে ঢুকেছে তারাদেরই এখন কাজ নেই, এমন অবস্থা। তো এটাকেই কর্মা বলে, যে তারা এককালে আমাদেরকে ইয়ে করেছিল। তো জিনিসটা সেখান থেকেই শুরু হয়। আজকে তারাই আত্মহত্যা করছে। আজকে এই সিনেমা ইন্ডাস্ট্রির জন্য, এই স্বজন পোষণের জন্য, এই মানে কি করে বলবো, এই পার্টিগত ব্যাপার ঢোকানোর জন্য যে কত লোকের সংসার নষ্ট হচ্ছে, কত লোকের জীবন যে চলে যাচ্ছে, কতজন যে আত্মহত্যা করছে, এই উত্তর, এই প্রশ্ন কোনো মিডিয়া কেন কেউ দিতে পারে? আমরা ব্যাকবোন ছিলাম, আমরা থাকি। আজকে যখন আমরা কাজ করেছি সেই সময় আমরা প্রচুর জনের সাথে মানে সাহারা দিয়েছি এবং সাহারা পেয়েছি।
কেন সবার ডিপ্রেশনের 100 বার। ব্যাপারটাকে, তো সেই জায়গা থেকে লড়াই করে উঠে আসা মানুষ হবে। কোনোদিন আপনাদের সেইভাবে দাঁড়াতে পারবে না যতই মেল ডমিনেটেড সোসাইটি। অবশ্যই আজকাল মেলরাও ডমিনেটেড হয়ে যায়। আমি কোন দিকে যাব? দর্শকরা ভালোই বুঝতে পারছে। কি বলবেন এটা আজকে মানে কি এমন পর্যায়ে চলে গেছে যে আজকে পুরুষদেরও সেই জায়গা নেই যে তারা কোনো কথা বলতে পারে। আপনি যদি বিএনএস আর বিএনএসএস অ্যাক্ট দেখেন, ভারতীয় ন্যায় সংহিতা, ওখানে লেখাই রয়েছে যে মেয়েরাই ভিক্টিম, ছেলেরা ভিক্টিম হতে পারে। চার্জ তো উল্লেখই নেই, কারণ ওরা তো মানুষের পর্যাতেই না সেটা, কিন্তু আমাদের সমাজের দৃষ্টিভঙ্গিমাটা মানে ফিউচারে আমাদের সমাজে কি করে অ্যাওয়ারনেসটা করা যায় যে মানে ট্রেনে যেতে গিয়ে আমরা শুধু ওই মানে দেখছি বলে তাদেরকে ওই 10 টাকা 1 টাকা দিয়ে দিলাম, 2 টাকা ওই নাচুর এসব, কিন্তু সেটা না হয়ে আমি মনে করি যদি কোনো সরকারি সুবিধা যদি সরকার করতো, তাদের জন্য একটা আরও সুন্দর সুন্দর আইন যদি সমাজে তুলে ধরতো, এলজিবিটি যে একটা বড় কমিউনিটি একটা ছাতা, সেটার তলায় যদি সবাই যদি একটা এসে যদি একটা আইন হতো, তাহলে আমার মনে হয় ওটা দেশ আরও বেটার হতো নাকি। আসলে ব্যাপারটা এখানে হচ্ছে সরকার কোটি কোটি টাকা ভাতা দিতে পারছে মহিলাদের, কোটি কোটি টাকা ভোট ব্যাংকের জন্য ব্যবহার করতে পারছে, কিন্তু সরকার ট্রান্সজেন্ডারদের ভাতা দিতে পারছে না। সরকার 2000 কোটি টাকা সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য দিতে পারছে, সেই 2000 কোটি টাকা হসপিটালের বেডের জন্য দিতে পারছে বা ইনস্ট্রুমেন্টের জন্য দিতে পারছে। আজকে আমি যদি বলা উচিত নয়, আজকে অভয়ার বিচারটা দেখুন, ঠিক মেয়েটি তো মারা গেল, আমার জানার দরকার নেই সে কি পার্টি ছিল, কি ধর্ম ছিল বা কোথায় থাকতো। আমি একটা সাধারণ মানুষ হিসাবে আমি একটা সাধারণ মেয়েকে দেখছি যে একজন ডাক্তার, আমরা প্রত্যেকে তার কাছে যাই, আমাদের বিপদ আপদে যখনই আমাদের শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, তারা আমাদের কাছে একটা ভগবানের মতো। আজকে তাকে যখন রেপ করা হচ্ছে, ইভেন সেই রেপটাকে নিয়ে একটা নোংরা খেলা, সবাই মেতে উঠেছে খেলার জন্য। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আবার যখন পুজো দিচ্ছি মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী, কোথায় দাঁড়াচ্ছে নারী শক্তির জায়গা, কোথায় দাঁড়াচ্ছে সেই লড়াই, যেখানে প্রতিটা মেয়ে রাতে বেরোতে গেলে 5 বার করে ভাবে যে আমরা কোথায় যাব এবং বাড়িতে ঠিকভাবে পৌঁছতে পারবো। নট ইভেন মানে জার্নালিস্টরা পর্যন্ত রাতে সেফ না, সাবধানে সেফ। আমরা এমন একটা দেশে বাস করছি যেখানে পশ্চিমবঙ্গটাই কি এমন হয়ে যাচ্ছে, শুধু পশ্চিমবঙ্গ বলাটা খারাপ, এটা সব জায়গায় আছে, অল ওভার ওয়ার্ল্ডে আছে, কিন্তু কিছু স্ট্রিক্ট রুলসও রয়েছে। আমি যদি খুব বেশি ভুল না বলি, দুবাইতে আপনি দেখুন কটা রেপ কেস আপনি দেখতে পাবেন দুবাইতে। আমি দুবাইয়ে ক্রাইম রিপোর্ট, আমারও প্রচুর রিলেটিভরা, আত্মীয়রা আছে, তারা নিজেরা বলে তোরা ছেড়ে চলে আয়, কিন্তু সবাই যদি ছেড়ে চলে যায় তাহলে দেশের চেঞ্জ কে করবে? সেটাই, দেশের চেঞ্জটা কে আনবে? সবাই তো চাইছে চলে যাবো, আমরা প্রবলেম থেকে সবাই মুক্তি পেতে চাই। আমি চলে যাব, আমি এক্ষুনি আমার নার্সিং ডিগ্রি আছে, আমার কাছে আমি যেতেই পারি, আমার ফাইন্যান্স খারাপ বলে আমি যেতে পারছি, আমার অত টাকা পয়সা নেই যে আমি ওখানে গিয়ে থাকবো, আমাকে গভর্নমেন্ট একটা সুযোগ দিই, দুবাই গভর্নমেন্ট আমি এখনই চলে যাবো। কিন্তু আমাদের দেশের যে গন্ধটা রয়েছে সেটাকে কে চায়? সেটাই, সেই প্রশ্নের উত্তরগুলো কে দেবে যারা প্রতিটা সময় দরজায় এসে কড়া নাড়াচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। রাইট। আজকে আপনি হিন্দু ধর্ম বলুন, আজকে কোনো বাইরের ধর্ম বলুন বা যে কোনো ধর্মকেই বলুন, কোনো ধর্মই কিন্তু খারাপ না, মানসিকতাটা রাইট। আমি যেটা মনে করি, আমি সব রকম ধর্মগ্রন্থ পড়েছি, কোনো ধর্মগ্রন্থতে মানুষের সঙ্গে মানুষের লড়াই
কোথাও নেই, কোনো জায়গায় নেই। এই প্রবলেমগুলো তো রয়েছেই, আর এর মধ্যেই তোমরা তাও নিজেদের আওয়াজ তুলে যাচ্ছ। এর আগেও অনেক পডকাস্টেও তোমাকে দেখেছি অনেক কিছু নিয়ে কথা বলতে, আওয়াজ তুলতে সমাজে। তো আমাদের এই বঙ্গবাসীর দর্শকদের এরকম কিছু মেসেজ দিতে চাও যেটা আরও যাতে সমাজ আরও যাতে জাগরুক হয়, দৃষ্টিভঙ্গিমাটা যাতে আমাদের যে দৃষ্টিভঙ্গিমা চেঞ্জ করতে হলে প্রথম কথা শিক্ষিত হওয়াটা খুব জরুরি। আমি শিক্ষিত নাও হতে পারি, কিন্তু একটা মানুষকে সম্মান দেব কি দেব না এটা নিজের বিবেকের উপর ডিপেন্ড করে। আমি একটা ট্রান্সজেন্ডারকে দেখছি সে রাস্তায় টাকা তুলছে বা টাকা নিচ্ছে, দ্যাট ডাজেন্ট মিন যে আমি সেই রাইটটা পেয়ে গেলাম ওকে অপমান করে। যেমন কালকেই একটা ইনস্টাগ্রাম পোস্টের কথা আমি বলি, তো ইনস্টাগ্রাম পোস্টে আমি একটা লিখেছি, একটা লরি, এবিপি আনন্দের একটা পোস্টে লরি নিয়ে মানে লরিগুলো এমন বিচ্ছিরিভাবে চালায় বাড়ির ওখানে। আমি প্রতিদিন রাত্রে যখন ফিরি কাজ থেকে বা কোনো সময় রাত্রে, এত বিচ্ছিরিভাবে চালায় যে আপনি সাইড দিয়ে স্কুটি নিয়েও যদি চালান আপনার ভয় লাগবে যে আমাকে গাড়িটা এসে কখন এরকম অবস্থা। প্রায় দিন অ্যাক্সিডেন্ট হতেই থাকে। ভিডিওটা দেখলাম, আমি খুব বাজেভাবে একটা কমেন্ট লিখেছি যে এইরকম বিহারিরা এগুলো এগুলো করে আর পুলিশও চুপ করে থাকে, টাকা খেয়ে বসে থাকে। বিকজ আমার কাছে দেখাম এই জিনিসটা, অ্যাক্সিডেন্ট হয়েছে, ছেলেটা পড়ে আছে, সেখানে পুলিশ কোনো রকম কোনো ইয়ে না করে সেই গাড়িওয়ালার থেকে টাকা নিয়েছে, নিয়ে চলে গেছে। এবং ফেসবুক যদি ঘেটে আপনি দেখেন, সেই চিৎকার করে আমরা পুলিশের গাড়িতে ওই অ্যাক্সিডেন্টের ছেলেটাকে তুলেছি। প্রমাণ আছে ফেসবুকে দেওয়া আছে, দক্ষিণেশ্বর অ্যাক্সিডেন্ট। তাহলে কেন পুলিশের কি দায়িত্ব নয়? আজকে পুলিশের এই কারণের জন্য প্রতিটা লোক জায়গা পেয়ে যাচ্ছে যে আমরা তো টাকা দিলেই ঘুরে যাই, টাকা দিয়ে মুখ বুঝি। তো সেখানে একটা ছেলে আমাকে উল্টে কমেন্ট দিয়েছে যে বিহারিদের, সরি আমি একটু দেখিয়ে বলি, না বললে এটা নেই, সরি ওই ফোনে আছে কি, বিহারিদের লিঙ্গ তুমি মানে মাঝেভাবে লিখেছে একটা, বিহারিদের দিয়ে আমরা এই করি ওই করি হোয়াটেভার। তো আমি ওনাকে লিখলাম উইথ ডিউ রেসপেক্ট, ওনার নাম দীপ্তম রয় চৌধুরী। তো আমি লিখলাম উইথ ডিউ রেসপেক্ট, আপনি কি আমাকে দেখেছেন এরকম কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে বিহারি ছেলের সাথে, বা কোনো এভিডেন্স আছে আপনার কাছে যে আমি করেছি এরকম কোনো সেক্সুয়াল অ্যাক্ট? তো আপনি প্লিজ এখানে পোস্ট করতে পারেন। আর কোনো রিপ্লাই দিয়েছি কিনা আমি জানি না, আমি দেখি। তো সমাজে এইসব লোকগুলো ভাবলাম ডিফামেশন করতে যাব, কি ডিফামেশন করবো সেটাই 365 সেকশন 1 যাবে, হ্যাঁ কি লাভ হবে? সাইবার ফিজিক্যাল, এটা তো ফিজিক্যাল হ্যারাসমেন্ট, এটা হচ্ছে সাইবার হ্যারাসমেন্ট। সাইবার আজকে মেয়েদের বলি, এই যে কি যেন দেবচন্দ্রিমা বলে একজন সেলিব্রিটিকে নিয়ে এখন কথা হচ্ছে, যে ছেলেটা ছিল যে 3জন মেয়ের সাথে রিলেশনে ছিল, তারপর ছেলে যাই হোক একটা কিছু হয়েছে, নামটা ঠিক মনে নেই, কনফিউজড বক্স বলে ওদের কোনো একটা ইউটিউব চ্যানেল আছে। ছেলেকে আমি পার্সোনালি চিনি এবং যে 3টে মেয়ে তাদেরকেও হয়েছে সেলিব্রিটি, তারা সিরিয়ালে কাজ করতে খুব ভালো কাজ। কিন্তু একটা ছোট্ট ব্যাপারের জন্য মানে ওনাদের রিলেশনের কিছু একটা প্রবলেম হতেই পারে, ছেলেটাকেও পিছিয়ে মারছে সমাজ, আবার তার সাথে মেয়েদেরকেও। তোমাকে তো কেউ জাজ করতে বলেনি যে ওরা কি করবে ওদের সেটাই। তবে এত মেয়ের যখন রেপ হচ্ছে বা এত মেয়ের যখন প্রবলেমে পড়ছে, ভাই তোমরা তখন কোথায় থাকো? সেটাই। তখন তো তোমাদের এই ব্রাদারহুড, ফাদারহুড, তারপরে বুক চিটিয়ে থানায় যাওয়া, তখন তো দেখতে পাই না। যখন কোনো নামের ট্যাগ পেছনে থাকে তখন সবাই থাকে, এটা ঠিক। কোনো একটা নাম থাকবে পেছনে, মানে ফলোয়ার্স থাকবে, হ্যাঁ দৌড়া। আপনি ভালো কাজ করতে চান, কোনো ফলোয়ার্স আপনি পাবেন,
আপনি একটা ভিডিও পোস্ট করুন 400, 200, 300। একটা কাপড় তোলা নাচ দেখুন, লারেলা পাউ, এই তো ইউটিউবে এখন অনেক বেরিয়েছে। আমাদের মতো মানুষরা মানে সারাক্ষণ দেখছি, মানে রিল বানাচ্ছে তারা আবার নাকি অ্যাওয়ার্ডও পাচ্ছে। আমি এত কাজ করলাম 18 বছর ধরে, আমি কোনো অ্যাওয়ার্ডের জন্য বলতে পারলাম না, ওরা টাকা দিয়ে আবার অ্যাওয়ার্ডও কিনে দিচ্ছে।